গল্পের শুরুতেই কেউ আমাদেরকে বলে, আমার নাম সং। আমি জন্মেছি চীনের এক শহরের অনুন্নত এলাকায়। সম্পত্তি বা উপার্জনের একমাত্র অবলম্বন হিসেবে মা রেখে গিয়েছে এই জরাজীর্ণ ছোট্ট রেস্টুরেন্টটা। গত 6 মাস ধরে ব্যবসাটা প্রায় বন্ধ হয়ে আছে। কাস্টমার নেই বললেই চলে। মেরামতের জন্য অনেক টাকার প্রয়োজন। ওইদিকে ডক্টর বলেছে আমি অনেক অসুস্থ, চিকিৎসার প্রয়োজন। এই কঠিন সময়ে ভালোবাসার মানুষটা, যাকে বিয়ে করে বাকি জীবনটা তার সাথে কাটাতে চেয়েছিলাম, সেও আমাকে ছেড়ে চলে গিয়েছে। জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার ধৈর্য হারিয়ে ফেলছি প্রতিনিয়ত। তো এখানে আমরা দেখতে পাই তার স্ত্রী লিন টেক্সট করে শেষবারের মতো বিদায় নেয়। অন্য কাউকে বিয়ে করে সে নতুন ভাবে জীবন শুরু করবে। এই দেখে সং তাদের বিয়ের ছবিটা নামিয়ে রাখে এবং তার একমাত্র সঙ্গী অর্থাৎ ঘুমের ঔষধ নিয়ে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে। সে বলে, আজ আমার জন্মদিন, আর এই দিনটাকেই আমি মৃত্যুদিন হিসেবে বাছাই করে নিয়েছি। এই বলে যখন ঔষধ খেয়ে নিজের জীবন শেষ করতে যাবে, ঠিক তখনই একটা গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। জ্ঞান ফিরে আসলে দেখে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এখানে তার প্রথমবার শাও নামের এই মেয়েটার সাথে পরিচয় হয়। কিউট দেখতে এই মেয়েটা তাকে আঙ্কেল বলে ডাকা শুরু করে। এতে সে বেশ বিরক্ত হচ্ছিল। তখন একজন নার্স আসে শাওকে খুঁজতে। শাও বেডের নিচে লুকিয়ে পড়ে, কারণ সে ওষুধ খেতে একদমই পছন্দ করে না। এরপর সঙের প্রাক্তন স্ত্রী লিন আসে হসপিটালে, বলে আমাকে হসপিটাল থেকে ফোন করেছে, তাই তোমাকে দেখতে এসেছি, আর আমাদের বিয়ের রিংটা ফেরত দিতে এসেছি। এখন তোমার টাকার প্রয়োজন, এটা বিক্রি করতে পারো। এই বলে সে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছিল। সং শেষবারের মতো তার নাম ধরে ডাকে, তবে সে তার দিকে না ফিরে বলে, দয়া করে আমার নাম্বারটা তোমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট লিস্ট থেকে সরিয়ে ফেলো, যেন আমার কাছে তোমার বিষয়ে আর কোনো ফোন না আসে। এই বলে সে চলে যায়। তার কথা শুনে সঙের চোখ অজান্তেই ভিজে যায়। এরপর শাও তার পেছন পেছন ঘুরে আর সঙকে জন্মদিনের উইশ করে। আসলে সং এবং তার প্রাক্তন স্ত্রীর মধ্যে কথাবার্তাগুলো শাও শুনতে পেয়েছিল, আর এখন সঙের মন ভালো করার জন্য এসব করছে। কিন্তু সঙের কাছে মেয়েটাকে খুবই বিরক্তিকর মনে হয়। তখন শাও হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার খাবারটাও পড়ে গিয়েছিল। এই দেখেও সং কিছু না বলেই চলে আসে। এরপর যেই লোকটা তাকে অ্যাক্সিডেন্ট করেছিল সে এসে তার সমস্ত খরচ বহন করতে রাজি হয়। ডক্টর জানায় সঙের গুরুতর কিছু হয়নি, চাইলে আজই চলে যেতে পারবে। তবে সং জানায় সে হসপিটালে কয়েকদিন থাকবে। এই বলে বাহিরে বেরোয়। দুটো মদের বোতল নিয়ে ফিরে আসছিল। তখন তার চোখে পড়ে সেই খাবারটা, যেটা শাও খাওয়ার আগেই নষ্ট করে ফেলেছিল। তাই দুটো কিনে হসপিটালে ফিরে আসে। শাও তার সামনে এসে দাঁড়ায়, আর সে কিছু না বলে খাবারগুলো তার সামনে ধরে। তবে শাও নিজে একটা নিয়ে আরেকটা তাকে খেতে বলে। এরপর সে ড্রিঙ্কস করার জন্য ছাদে চলে যায়। একটু পর শাও এসে তাকে আবারও বিরক্ত করতে থাকে। তবে সং এবার বেশি রাগ করে না, আর ড্রিঙ্কস করতে করতে এক পর্যায়ে মাতাল হয়ে যায় এবং তার জীবনের সব দুঃখ কষ্ট বলতে শুরু করে শাওকে। সে জানায় তার দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, তার মধ্যে একজন মৃত্যুবরণ করেছে, আরেকজন থাকে শহর থেকে অনেক দূরে। শাও জিজ্ঞেস করে, ওই মহিলাটা তোমাকে এই রিংটা কেন দিয়েছে? উত্তরে সে বলে, সে ছিল আমার একমাত্র ভালোবাসার মানুষ, তবে এখন সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তাই আমাদের শেষ স্মৃতিটা তার কাছে আর রাখতে চায় না। আমি স্লিপিং পিল খেয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, তবে তার আগেই একটা গাড়ি এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। এই বলে সে চিৎকার করে সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করে কেন তার সাথে এমন অবিচার করা হচ্ছে। সে এই জীবন আর চায় না। এসব শুনে শাওয়ের খুব মন খারাপ হয়। সবশেষে বলে, তোমাকে আমার একটা সিক্রেট বলবো, সেটা হচ্ছে আমি আবারও ঘুমের ঔষধ খেয়ে নিজেকে শেষ করে দিতে চাই, তাই তুমি এখন বেডে ফিরে যাও। এই বলে শাওকে তাড়িয়ে দেয়। তারপর সে আবারও স্লিপিং পিল খায় নিজেকে শেষ করার জন্য। এরপর চোখ খুলে দেখে তাকে হসপিটালের বেডে নিয়ে আসা হয়েছে। তার এতক্ষণে মারা যাওয়ার কথা ছিল, অথচ এখনো বেঁচে আছে। কিছু বুঝে ওঠার আগেই শাও এসে বলে, চলো আমরা বেরোই। সং কিছুই বুঝতে পারছিল না, জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? শাও বলে, আমার বাবাকে খুঁজতে। সে রেগে গিয়ে বলে, আমি কেন তোমার বাবাকে খুঁজতে যাব? তখন শাও তাকে গত রাতের রেকর্ড করা একটা ভিডিও দেখায়, যেখানে সং তাকে প্রমিস করেছিল তার বাবাকে খুঁজতে সাহায্য করবে। সং বলে, গত রাতে আমি মাতাল হয়েছিলাম, তাই সেই কথার কোনো গুরুত্ব নেই। এই বলে সে একাই তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এক লেকের পারে থেমে গাড়ির ধোঁয়া বেরোনোর জায়গায় পাইপ লাগায় এবং তার অপর প্রান্ত নিয়ে আসে গাড়ির ভেতরে। অর্থাৎ নিজেকে শেষ করার জন্য এই পদ্ধতি বেছে নিয়েছে, যাতে প্রচন্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায়। তবে কিছুক্ষণ পরেই কেউ একজন চিৎকার করে ওঠে, আর সেটা ছিল শাও। সে লুকিয়ে গাড়িতে উঠে পড়েছিল। এই দেখে সং প্রচন্ড রেগে যায়। সে ভাবছিল শাওকে এখানেই রেখে চলে যাবে, কিন্তু তার দিকে তাকিয়ে মন বদলে
চলে যায়। বেচারি মেয়েটা একা হসপিটালে ফেরত যেতে পারবে না, তাই সিদ্ধান্ত নেয় তাকে হসপিটালে পৌঁছে দিয়ে তারপর যা করার করবে। এরপর গাড়িতে বসে শাও তার বাবার একটা ছবি দেখায়। ছবির পেছনে শেনজেন শহরের ঠিকানা লেখা ছিল। এদিকে সং চুপ করে থাকে, যেন কিছুই শুনছে না। তখন শাও বুঝতে পারে তাকে হসপিটালে ফেরত নিয়ে যাচ্ছে, তাই সে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করছিল। তবে সং তাকে ধরে ফেলে। শাও বলে ওঠে তার মৃত্যুর আগে অন্তত একবার বাবাকে দেখতে চায়। আসলে তার ব্রেন ক্যান্সার হয়েছে, কিছুদিনের মধ্যেই অপারেশন হবে, সম্ভবত তাকে আর বাঁচানো যাবে না। এসব শুনে সং একদম হতবাক হয়ে যায়। এত অল্প বয়সে মেয়েটার এমন ভয়ানক রোগ হয়েছে সেটা কল্পনাও করতে পারেনি। তাই সে বলে তোমার মায়ের কাছ থেকে পারমিশন নিতে হবে, তাহলেই তোমাকে নিয়ে যাব। এরপর দেখা যায় শাও তার মাকে ভয়েস মেসেজ পাঠাচ্ছে, তাকে জানায় তার বাবাকে খুঁজতে বের হয়েছে, কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। তার মা রিপ্লাই করে বলে ওষুধগুলো ঠিক মতো খেও, অর্থাৎ সে তাকে পারমিশন দিয়েছে। এটা শোনার পর সং রওনা হয় শেনজেন শহরের উদ্দেশ্যে। এদিকে শাওয়ের মা মিস ইউন হসপিটালে এসে জানতে পারে তার মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না। এই শুনে সে খুব টেনশনে পড়ে যায়। আসলে শাও তার মাকে কোনো মেসেজ পাঠায়নি। সংকে রাজি করানোর জন্য তার মায়ের একটা পুরনো ভয়েস মেসেজ শুনিয়েছিল। রাতের বেলা সং একটা জায়গায় গাড়ি দাঁড় করায়, আজকের রাতটা এখানেই কাটাবে। দেখা যায় শাও ঘুমিয়ে পড়েছে। এদিকে সং রাস্তার পাশে একটা কুকুর দেখতে পায়, সেখানে বসে পুরনো দিনের স্মৃতিগুলো মনে করতে থাকে। লিনের সাথে যেদিন তার বিয়ে হয়েছিল সেদিন দুজন চাঁদের আলোর নিচে বসে সুন্দর মুহূর্ত কাটিয়েছিল। সেই সব স্মৃতি মনে পড়তেই তার মনটা খারাপ হয়ে যায়। তাই সে পাশের একটা দোকানে আসে ড্রিঙ্কস করতে। সেই দোকানের মালকিন তাকে কিছু খাবার খেতে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় কয়েকজন কাস্টমার সেই মালকিনের সাথে ঝগড়া করছে। তখন সং তাদের থামতে বলে, কিন্তু সেই বখাটে ছেলেগুলো তাকে মারতে শুরু করে। এতে সেও তাদের সাথে মারপিট আরম্ভ করে দেয়। তবে ওই ছেলেগুলো সংখ্যায় বেশি থাকায় সে পেরে ওঠে না। এদিকে চেঁচামেচি শুনে শাও ঘুম থেকে উঠে পড়ে আর দেখতে পায় কয়েকজন সংকে অনেক মারধর করছে। এই দেখে সে একটা ফায়ার এক্সটিংগুইশার জোগাড় করে, তারপর সেটা নিয়ে দৌড়ে আসে তাদের দিকে। কিন্তু এটা সে চালাতে পারত না। অনেকক্ষণ চেষ্টার পর সেটা চালু হয়। এতে চারদিকে ধোঁয়া তৈরি হয়। এই সুযোগে সং তাকে কোলে নিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। পুলিশ এসে বখাটেগুলোকে ধরে নিয়ে যায়। এদিকে সং দেখে শাও কান্না করছে, কারণ সে খুব ভয় পেয়েছিল। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়। তখন সে শাওকে কোলে করে গাড়িতে নিয়ে আসে। বেচারি খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। এরপর দিন তাদেরকে একটা মনোরম পরিবেশে দেখানো হয়। সেখানে সং ব্রেকফাস্ট তৈরি করার সময় শাও মোবাইলে লাইভ করছিল। আসলে তাদের কাছে টাকা নেই। এই লাইভের মাধ্যমে যে টাকা উঠবে সেটা দিয়ে তারা দুপুরে খাবার কিনতে পারবে। কিন্তু সং ভালোভাবে ব্রেকফাস্ট তৈরি করতে পারে না, তাই লাইভটাও বন্ধ করে দিতে হয়। এরপর সে তার বেস্ট ফ্রেন্ড ফ্যাঙ্কোর কাছে ফোন করে, তাকে কিছু টাকা ধার দিতে বলে। ফ্যাঙ্কো জানায় সে যদি সরাসরি দেখা না করে তাহলে টাকা দিবে না। কোনো উপায় না পেয়ে সং তার সাথে দেখা করতে রওনা হয়। গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে দুপুরের আগেই পৌঁছে যায় সেখানে। ফ্যাঙ্কো তাকে স্বাগতম জানানোর জন্য বাহিরেই দাঁড়িয়েছিল। শাও জিজ্ঞেস করে এই দোকানটা কি তোমার? ফ্যাঙ্কো বলে হ্যাঁ, এটা আমার দোকান, তোমার যা ইচ্ছে নিয়ে যাও। শাও বেশি করে চিপস আর চকলেট নিতে শুরু করে। এরপর দেখা যায় তারা দোকানের বাহিরে বসে দুপুরের খাবার খাচ্ছে। তখন শাও একটা ডায়েরি বের করে। এখানে সে তার জীবনের ছোটখাটো ইচ্ছেগুলো লিখে রাখত, যেমন অন্তত একবার রাতের বেলা বাহিরে ঘুমানো, যা গত রাতে পূরণ হয়েছে। এছাড়া সুস্বাদু স্ট্রিট ফুড খাওয়ার ইচ্ছেটা আজকে পূরণ হয়ে গেল। এদিকে সং বলে এসব বাদ দিয়ে দ্রুত খাবার খেয়ে নাও, আমাদের অনেক দূর যেতে হবে। তখন ফ্যাঙ্কো তাকে জোর করে ড্রিঙ্কস করিয়ে দেয়। এর ফলে সে আর ড্রাইভ করতে পারবে না, তাই আজকে তাদের এখানেই থাকতে হবে। রাতের বেলা ফ্যাঙ্কো তাদের স্কুল জীবনের গল্পগুলো শাওকে শোনাচ্ছিল। সে জানায় সং খুব চঞ্চল প্রকৃতির ছিল, সবসময় হাসি খুশি থাকত, তাকে অনেক মোটিভেট করত। অথচ এখন সে নিজেই সবচেয়ে মন খারাপ করে থাকে। এই শুনে শাও আগামীকাল সংকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তার সাথে ফ্যাঙ্কো একমত হয়। এদিকে সং একটা পুরনো দিনের ছবি খুঁজে পায়। সেই ছবিতে তারা 3 বন্ধু একসাথে ছিল। সে এই ছবিটার পিছনে লিখে দেয় সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। আসলে এই কথাটা সে ফ্যাঙ্কোকে সরাসরি জানাতে পারত না, তাই এভাবে লিখে দিয়েছে। এরপর সে বাহিরে এসে দেখে ফ্যাঙ্কো দোকানের সব জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে। এই দেখে সে লোকগুলোকে থামানোর চেষ্টা করছিল। তখন ফ্যাঙ্কো তাকে শান্ত করে। আসলে সেও অভাবের মধ্যে আছে, কারণ দোকানে কাস্টমার আসে না, তাই সবকিছু বিক্রি করে আগামীকাল তারা ঘুরতে যাবে, সেখানে অনেক এনজয় করবে। সং তার কথায় রাজি হতে চায় না। তখন ফ্যাঙ্কো স্কুল জীবনের কথা স্মরণ করায়। তাকে সবাই অনেক বুলি করত, একমাত্র সং তার সাথে বন্ধুত্ব করেছিল, তার মনোবল বৃদ্ধি করতে অনেক সাহায্য করেছিল। তাই সেও এখন সং এর মনোবল বৃদ্ধি করতে চায়। এরপর দিন সকালে সংকে
তাকে জোর করে শপিং করতে নিয়ে আসে। এখানে শাও একটা সুন্দর প্রিন্সেসের ড্রেস পরে নেয়, এটাও তার ডায়েরিতে লেখা ছিল। এদিকে সংকে সুপার শপে হিরোদের মতো একটা ড্রেস পরায়। তারপর তিনজন একটা অ্যামিউজমেন্ট পার্কে চলে আসে। এখানে তারা অনেকগুলো রাইডে চড়ে খুব এনজয় করে। এরপর প্যারাশুট নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয়, এটাকে প্যারাগ্লাইডিং বলে। সং প্রথমে এনজয় না করলেও ধীরে ধীরে তার ভালো লাগতে শুরু করে। এরপর দুপুরে তাদের বিদায়ের সময় হয়ে যায়। শাওয়ের খুব মন খারাপ হয়ে যায় ফ্যাঙ্কোকে ছেড়ে যেতে, তাকে জড়িয়ে ধরে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। এরপর সং যখন গাড়ি স্টার্ট করছিল তখন ফ্যাঙ্কো তাকে সেই ছবিটা দেখায়। এর পেছনে লেখাটা সে দেখতে পেয়েছে, তাই নিজের জীবন শেষ করে দেওয়ার সেই সিদ্ধান্ত থেকে তাকে সরে আসতে বলে। সবকিছু নতুনভাবে শুরু করতে বলছিল, কিন্তু সং তার কোনো কথার উত্তর দেয় না। সে কান্না করতে করতে চলে আসে। তবে কিছু দূর যাওয়ার পর তার গাড়িটা থেমে যায়, কারণ ইঞ্জিনটা গরম হয়ে ধোঁয়া বের হচ্ছিল। এরপর দেখা যায় গাড়িটাকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে শাও পেছন থেকে গাড়িটাকে ধাক্কা দিচ্ছিল, যদিও তার ধাক্কায় গাড়িটা এক চুল পরিমাণও সামনে যাচ্ছিল না। এভাবে তারা কোনো রকমে গাড়িটাকে ঠেলে শহরে নিয়ে আসে। তারপর একটা জায়গায় বসে দুজন নুডলস খাচ্ছিল। ওইদিকে গাড়িটা নিজে থেকেই পেছনের দিকে যেতে শুরু করে। সেখানে আবার একটা মেয়ে দাঁড়িয়েছিল। গাড়ির আঘাতে তার পায়ে অনেক ব্যথা পায়। মেয়েটার নাম হচ্ছে জিন। 20 মিনিটের মধ্যে তার একটা মিটিং আছে, তাই সে সং এর সাথে খুব রাগারাগি করে এবং তাকে দ্রুত অফিসে পৌঁছে দিতে বলে। সং তাকে নিয়ে রওনা হয় অফিসের দিকে। এমন সময় জিনের বয়ফ্রেন্ড ফোন করে বলে সে তার সাথে ব্রেকআপ করতে চায়, কারণ জিন কাজকর্মে খুব ব্যস্ত থাকে, তাই দুজনের খুব কম দেখা হতো। এরকম ভাবে রিলেশন টিকিয়ে রাখা যায় না। এই শুনে জিন একদম হতবাক হয়ে যায়। এরপর সে সংকে গাড়ি ঘুরিয়ে নিতে বলে, আজকেই তার বয়ফ্রেন্ডের সাথে সরাসরি দেখা করবে। সং প্রথমে যেতে না চাইলেও জিন তাকে পুলিশের ভয় দেখালে রাজি হয়। এর কিছুক্ষণ পর তারা জিনের বয়ফ্রেন্ডের অ্যাপার্টমেন্টে যায়। জিন এখানে জানতে পারে তার বয়ফ্রেন্ড আসলে নতুন একজনকে ডেট করছিল, তাই সে ব্রেকআপ করেছে। অবশ্য সে জিনকে অনেকবার এই বিষয়টা জানানোর চেষ্টা করেছিল, কিন্তু সাহস করতে পারেনি। এছাড়া জিন কাজের প্রেসারে তার সাথে ভালোভাবে কথাও বলতে পারত না। এসব শুনে জিন তাকে চর মারার জন্য হাত উঠায়, তবে নিজেকে কন্ট্রোল করে ফেরত চলে আসে। দেখা যায় একটা লেকের পারে মন খারাপ করে বসে আছে, আর তারা গাড়ি থেকে তার দিকেই তাকিয়েছিল। একটু পর জিন লেকের দিকে হাঁটা শুরু করলে শাও ভাবে সে আত্মহত্যা করার চেষ্টা করছে। সং তাকে বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু দেখা যায় সে নিজেই সাঁতার কাটতে পারে না। তবে জিন সাঁতার জানতো, আর সে তাকে পানি থেকে তুলে আনে। সং জিজ্ঞেস করে সাঁতার কাটতে পারলে পানিতে ঝাঁপ দিলে কেন? জিন বলে সে আত্মহত্যার জন্য নয়, বরং মাথা ঠান্ডা করার জন্য পানিতে নেমেছিল। এরপর সে তার সাথে সুখ দুঃখের কথা শেয়ার করে। হঠাৎ তার বয়ফ্রেন্ড এমন একটা সিদ্ধান্ত নিবে সেটা ভাবতেও পারেনি, তাই সে খুব কষ্ট পাচ্ছে। তবে এই কষ্ট নিয়ে বসে থাকলে চলবে না, কারণ জীবনটা নদীর মতো প্রবাহমান। দেখা যায় অফিস থেকে ফোন আসতেই সে আবারও হাসি খুশি কথা বলছে। এরপর জোরে চিৎকার করে নিজেই নিজেকে মোটিভেট করে। এভাবে খুব দ্রুত তাকে স্বাভাবিক হয়ে যেতে দেখে সং বেশ অবাক হয়। এরপর জিন তাদের থেকে বিদায় নেয়, তবে যাওয়ার আগে সংকে বলে, তুমি খুব ভালো মানুষ, তবে মনে হয় কিছু একটা নিয়ে তুমি খুব চিন্তিত, তাই অযথা চিন্তা বাদ দিয়ে নিজের জীবন উপভোগ করো। এবং সে ভাবে সং হয়তো শাওয়ের বাবা, তাই শাওকে বলে, তোমার বাবার দিকে খেয়াল রেখো, তোমাদের ভ্রমণ শুভ হোক। এই বলে সে চলে যায়। এরপরের দৃশ্যে দেখা যায় শাও একটা ভিডিও দেখে খুব হাসছিল। অর্থাৎ জিনকে বিদায় করে তারা দুজন আবারও জিনের বয়ফ্রেন্ডের কাছে গিয়েছিল। শাও তার ভিডিও করে রাখে। সং সেই ছেলেটাকে একটা চর মারে, কারণ ছেলেটা জিনের মতো একটা ভালো মেয়েকে কষ্ট দিয়েছে। সেই ভিডিওটা দেখেই শাও হেসে যাচ্ছিল। এখানে তার আরেকটা ইচ্ছা পূরণ হয়, যার নাম হেল্পিং আদার্স, অর্থাৎ কোনো একজনকে সাহায্য করা। এরপর তারা চলে আসে এক রেস্টুরেন্টে। ফ্যাঙ্কো তাদেরকে যথেষ্ট টাকা দিয়েছিল, তাই খাবারের টাকা নিয়ে কোনো চিন্তা ছিল না। আর এখানেও শাও খুব দুষ্টুমি করে সঙের সাথে, তবে সে এতে মোটেও বিরক্ত হয় না, বরং নিজেও শাওয়ের সাথে মজা করে। এভাবে তারা যাত্রা করতে করতে একটা পাহাড়ি অঞ্চলে চলে আসে। সেই অপরূপ দৃশ্য আর মনোমুগ্ধকর পরিবেশে তারা দুষ্টুমি আর খেলাধুলা করে সেরা একটা সময় কাটায়। যত দূর চোখ যায় বিস্তীর্ণ পাহাড়, আর পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তা। শাও বলে, এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি, পৃথিবী যে এত বিশাল তা আমার জানা ছিল না। এরপর যাত্রাপথে এক ছায়ায় বসে তারা বিশ্রাম নিচ্ছিল। শাও সেই ছবিটা দেখে জিজ্ঞেস করে, তোমার দ্বিতীয় বন্ধুটার নাম কি? সং জানায় ওর নাম হচ্ছে লিশু। সে ছিল আমাদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী। কিছুক্ষণ পর শাও ঘুমিয়ে পড়ে। সং তার গায়ে চাদর দিতে গিয়ে তার ছোট্ট ডায়েরিটা দেখতে পায়। বাহিরে বসে পৃষ্ঠাগুলো উল্টে দেখতে শুরু করে। শাওয়ের আঁকা কিছু অদ্ভুত ড্রয়িং আর অদ্ভুত স্টিকার দেখে সে একা একা হাসতে থাকে। একটা পৃষ্ঠায় লেখা ছিল, আমার নাম শাও, এটা হচ্ছে আমার উইশ বুক।
যেখানে ইচ্ছেগুলো লিখে রাখি। আমি কখনো আমার বাবাকে দেখিনি। মা বলে বাবা নাকি অন্য জগতে চলে গিয়েছে আমাদের ছেড়ে। এখানে সং বুঝতে পারে শাওয়ের বাবা অনেক আগেই মারা গিয়েছে, আর এতদিন শাও তার সাথে মিথ্যে বলেছিল তার বাবা থাকে শেনজেন শহরে। এসব ভেবে সে প্রচন্ড রেগে যায় এবং তাকে ঘুম থেকে উঠিয়ে তার বাবার বিষয় জিজ্ঞেস করে। বলে এখনই তোমার মাকে ফোন করো, আমি তার সাথে কথা বলবো। শাও জানায় সে ফোন করতে পারবে না, কারণ তার ফোনে কোনো সিম কার্ডই নেই। ওই দিন সে তার মায়ের একটা পুরনো ভয়েস মেসেজ শুনিয়েছিল যাতে সে সং এর সাথে ঘুরতে যেতে পারে। এসব শুনে সং তার উপর খুব রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় তাকে হসপিটালে ফেরত পাঠাবে। তাই তাকে বাস স্টেশনে নিয়ে আসে। এখানে ফ্রি ওয়াইফাই ছিল, সেটা দিয়ে শাও তার মাকে জানিয়ে দেয় সে হসপিটালে ফিরে আসছে। এরপর সং তাকে বাসে উঠিয়ে দিয়ে বলে হসপিটালে গিয়ে তোমার মাকে আর বিরক্ত করো না। শাও প্রচন্ড মন খারাপ করে বাহিরের দিকে তাকিয়েছিল। সং ড্রাইভারকে বলে পেছনের ছোট্ট মেয়েটার দিকে খেয়াল রাখবেন এবং মনে করে তাকে গন্তব্যে নামিয়ে দিবেন। এরপর সে নামতেই বাসটা ছেড়ে যায়। তখন শাওয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে থাকে। যে প্রথমবার শাও কিছুতেই হসপিটালে ফিরে যেতে চাইছিল না, সে তার বাবাকে খুঁজবে বলে তার সাথে যেতে চাইছিল। তখন বাসের জানালা খুলে শাও সরি বলে, আরো বলে আমাকে দেখতে হসপিটালে যেও। তখনই বাতাসের কারণে তার কৃত্রিম চুলগুলো উড়ে যায়। এই দেখে সং বাসটা থামানোর জন্য দৌড় শুরু করে। শেষমেশ বাসটা থামে। শাও তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে আমি মিথ্যে বলিনি, আমার সত্যি ব্রেন ক্যান্সার হয়েছে। এই বলে সে তার চোখের পানি মুছে দেয়। এরপর বৃষ্টি স্নাত বিকেলে তারা রাস্তার ধারে বসে কথা বলছিল। শাও বলে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায়। আমি আসলে পৃথিবীর বিশালতা আর সৌন্দর্য উপভোগ করতে চেয়েছিলাম, তাই বাবার সাথে দেখা করব এই মিথ্যেটা বলে ঘুরতে বেরিয়েছি। কারণ হয়তোবা অপারেশনের পর এই সুযোগ আর নাও পেতে পারি। আমি অপারেশনে ভয় পাই না, শুধু ভাবি যদি বাবার মতো আমাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাহলে মা একা কিভাবে থাকবে, সে খুব মিস করবে আমাকে। সং অবাক হয়ে ছোট্ট মেয়েটার কথাগুলো শুনে যাচ্ছিল। এরপর সন্ধ্যা নেমে আসে। তারা রাস্তার পাশে টেন্ট বানায় ঘুমানোর জন্য। শাও ঘুমিয়ে পড়লে সং তার অতীতের স্মৃতিগুলো স্মরণ করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার মা যখন অসুস্থ ছিল তখন সে চুপ করেই থাকতো, নিজে থেকে কিছুই করতে পারতো না, এমনকি ওয়াশরুমে যাওয়ার কথাও বলতে পারতো না। তার এই সবকিছুর দেখাশোনা করত সং এর স্ত্রী লিন। একদিন ডক্টর বলে তার মায়ের অ্যালজাইমার অর্থাৎ স্মৃতি ভুলে যাওয়া রোগটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যে কারণে তাকে সব সময় দেখে শুনে রাখতে হবে। দেখা যায় তাদের রেস্টুরেন্টের পরিচালনায়ও লিন তাকে সাহায্য করত। কিন্তু এভাবে আর কতদিন? লিনের সহ্যের সীমা ছাড়িয়ে যায় আর একদিন সে বলে ফেলে তাকে ডিভোর্স দিয়ে দিতে। এই বলে সে তাকে ছেড়ে চলে যায়। এসব কল্পনা করে সে কান্না করে যাচ্ছিল। নিজেকে সেই জায়গায় কল্পনা করে যেদিন তার মায়ের মৃত্যু হয়েছিল। মাকে গাড়িতে রেখে বাজারে গিয়েছিল রেস্টুরেন্টের জন্য বাজার করতে। এদিকে তার মা গাড়ি থেকে নেমে একটা বিল্ডিং এর ছাদে উঠে পড়ে। সে বাজার থেকে ফিরে এসে দেখে তার মায়ের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ তার মা ছাদ থেকে লাফ দিয়েছে। মায়ের এমন মৃত্যুর জন্য নিজেকেই দোষারোপ করত। তারপর থেকে সে ডিপ্রেশনে চলে যায় আর এক পর্যায়ে নিজের জীবন শেষ করে দিতে চায়। এসব স্মৃতি মনে করে সং নীরবে কান্না করে যাচ্ছিল। তখন শাও এসে বলে তার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। সং তার মাথায় হাত দিয়ে দেখে তার গায়ে প্রচন্ড জ্বর। এই দেখে দ্রুত তাকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। হসপিটালে এসে তাকে কোলে করে এমার্জেন্সি রুমে নিয়ে যায়। তার ট্রিটমেন্ট শুরু হয়। এদিকে পুলিশ এসে সংকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর থানায় গিয়ে দিনরাত শুধু শাওয়ের কথা ভাবতে থাকে। আসলে শাওয়ের মা তার নামে কিডন্যাপের কেস করেছিল, তবে শাওয়ের রিকোয়েস্টে সেই কেস উঠিয়ে নেয়, তাই তাকে ছেড়ে দেয়া হয়। সেখান থেকে কোথায় যাবে সেটা বুঝতে পারছিল না। সে গন্তব্যহীনভাবে শুধু এগিয়ে যাচ্ছিল আর মনে মনে বলছিল গাড়িটা খুব খালি মনে হচ্ছে। পিচ্চি মেয়েটার কথা খুব মনে পড়ছে, যে সারাদিন আমাকে আঙ্কেল আঙ্কেল বলে বিরক্ত করত আর অযথাই কথা বলতে থাকতো। তবে এখন মনে হচ্ছে সেই সময়গুলোই ভালো ছিল। এখন আর নিস্তব্ধতা ভালো লাগছে না। এমন সময় ফ্যাঙ্কো ফোন করে জানায় আজকে তাদের বন্ধু লিসুয়ের মৃত্যুবার্ষিকী। এই শুনে সে লিসুর বাড়িতে চলে যায়। মৃত্যুর আগে লিসু একটা চিঠি লিখে গিয়েছিল, যেখানে লেখা আছে আমার জীবনে কোনো আফসোস নেই, জীবনটা খুব মূল্যবান আর খুব ছোট। যখন জীবন আমাদেরকে বারবার হতাশ করে দিবে তখন মাঝে মধ্যে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়া উচিত। জীবন সুন্দর, জীবনটাকে উপভোগ করা উচিত। বন্ধুর লিখে যাওয়া শেষ কথাগুলো শুনে
সং অনুপ্রেরণা পায়। রাস্তায় মানুষের ছোটখাটো বিষয়গুলো লক্ষ্য করে। প্রত্যেকটা মানুষ জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তারা কেউ হাল ছেড়ে দেয়নি। সবাই কোনো না কোনো আশায় অপেক্ষায় বেঁচে রয়েছে। সবশেষে সিদ্ধান্ত নেয় নিজের জীবন শেষ করবে না। সেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে আবারও ফিরে আসে নিজের শহরে, নিজের বাড়িতে। তার কুকুরটা এখনো তার জন্য অপেক্ষা করে আছে। কুকুরটা তাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। দেখতে পায় তার কুকুরের দুটো ছোট্ট ছানার জন্ম হয়েছে। পরদিন ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করে আবার নতুনভাবে সবকিছু গোছাতে শুরু করে। তখন শাওয়ের মা ফোন করে জানায় শাও তার সাথে দেখা করতে চায়। এই শুনে সং দ্রুত হসপিটালে চলে আসে। দেখতে পায় শাও তার মায়ের সাথে বসে আছে। সে ওষুধ খাওয়ার পরেও তার মাথা ব্যথা কমছিল না, তাই কয়েকদিনের মধ্যেই অপারেশন করা হবে। শাও তার সাথে একটা কথা শেয়ার করে। এই রুমে তার মতোই ব্রেন ক্যান্সারে আক্রান্ত একটা মেয়ে থাকতো। সে ছিল মিউজিশিয়ান। তারা সারাদিন একসাথে বসে গান শুনতো। মেয়েটার যেদিন সার্জারি হবে তার আগের দিন ইয়ারফোনগুলো শাওকে দিয়ে দেয়। সেদিন মেয়েটা বলেছিল, যদি আমি সার্জারির পর ফিরে আসতে পারি তাহলে তোমাকে নিয়ে একটা কনসার্ট করতে যাব। তবে দুর্ভাগ্যবশত মেয়েটা অপারেশনের পর ফিরে আসেনি। শাও এবার সংকে একই কথা বলে, তার সার্জারিটা যদি সাকসেসফুল হয় তাহলে তাকে নিয়ে কনসার্টে যেতে হবে। সং তাকে প্রমিস করে সে তাকে কনসার্টে নিয়ে যাবে। রাতের বেলা শাওয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার মা ডক্টরদের ডেকে আনে। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এরপর ডক্টর তাকে জানায় তার মেয়েকে শীঘ্রই অপারেশন থিয়েটারে নিতে হবে। সে বাঁচবে কিনা তার গ্যারান্টি নেই, তাই এই পেপারে সাইন করে দিতে হবে। এই শুনে সে খুব ভেঙে পড়ে। তবে এটাই তাদের শেষ অপশন, তাই সার্জারির জন্য পারমিশন দিয়ে দেয়। এর কয়েকদিন পর দেখা যায় সং সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে কিছু একটা বলছে। এখানে তার জীবনের গল্পটা সবার সাথে শেয়ার করে। সে বলে, আমার জীবনে বেঁচে থাকার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এরপরেই আমার দেখা হয়ে যায় একটা ছোট্ট অ্যাঞ্জেলের সাথে। তার নাম শাও। সে ছিল 9 বছর বয়সী একটা মেয়ে, অথচ সে ব্রেন ক্যান্সারে ভুগছিল। তবে সেই ছোট্ট মেয়েটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল, জীবনের আসল মূল্য বুঝিয়েছিল। সবকিছুর জন্য সে শাওকে মন থেকে ধন্যবাদ জানায় আর অঝরে কান্না করতে থাকে। তার এই কথাগুলো শুনে সবাই ইমোশনাল হয়ে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শাও অপারেশনে যাওয়ার আগে সং তার সাথে দেখা করতে এসেছিল। এরপর তাকে নিয়ে আসে হসপিটালের ছাদে। তীব্র শীতের ওই রাতে তুষারে চারদিক ছেয়ে গিয়েছিল। হঠাৎ শাও দেখতে পায় সং তার জন্য ছোটখাটো কনসার্ট আয়োজন করেছে। এটা দেখে সে প্রচন্ড খুশি হয়ে সংকে ধন্যবাদ জানায়। এখানে সে কল্পনা করে তার রোগটা ভালো হয়ে গিয়েছে আর দুজন সং এর সেই পুরনো গাড়িটা নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন, কারণ তার পরদিন তাকে সার্জারি করতে নিয়ে যাওয়া হয়। শাও অপারেশন থিয়েটার থেকে আর ফিরে আসেনি। চিরদিনের জন্য চলে গিয়েছে তার বাবার কাছে। এরপর 2 বছর অতিবাহিত হয়। দেখা যায় সে রেস্টুরেন্টের জন্য বাজার করতে এসেছে। এখন পৃথিবীটা তার কাছে বড্ড প্রিয় মনে হয়। রৌদ্রোজ্জ্বল দিনের সেই অলিগলির ব্যস্ত মানুষগুলোর ব্যস্ততা দেখলে সে বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। এখনো তার কুকুরটা বেঁচে আছে। সে অনলাইনে বিভিন্ন মজাদার রেসিপি দেখে তার রেস্টুরেন্টে তৈরি করে। খাবারের এই নতুনত্ব আর মায়ের শেখানো রন্ধন কৌশল ব্যবহার করে সবার মন জয় করে নেয়। এখন তার কাস্টমারের অভাব নেই। চারদিকে খাবারের অর্ডার আর ডাকাডাকিতে মুখরিত হয়ে থাকে তার সেই রেস্টুরেন্ট, যার নাম পরিবর্তন করে রেখেছে সেই পিচ্চি মেয়েটার নামে। কারণ একদিন শাও তাকে বলেছিল, তোমার উচিত রেস্টুরেন্ট পুনরায় চালু করা, তাহলে তোমার মন ভালো থাকবে, তাছাড়া অনেক টাকা উপার্জন করতে পারবে। সং তার সেই কথা রেখেছে। বিকেল বেলা সে গাড়ি নিয়ে বের হচ্ছিল। তখন গাড়ির নিচে একটা পাথর পড়লে গাড়িটা নড়ে ওঠে আর বেরিয়ে আসে তার স্লিপিং পিলের বোতলটা, যেটা শাও এই গাড়ির ফাঁকে লুকিয়ে রেখেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেদিন মদ খেয়ে শাওকে বলেছিল স্লিপিং পিল খেয়ে নিজের জীবন শেষ করে দিবে, তখন শাও এই বোতলটা পরিবর্তন করে দেয় সাধারণ ওষুধের সাথে, যার কোনো সাইড এফেক্ট নেই। তারপর শাও একটা বেড নিয়ে আসে। অনেক কষ্ট করে তাকে বেডের উপর উঠায়। এরপর নিজেই স্ট্রেচার ঠেলে হসপিটালের রুমে নিয়ে আসে। সেদিন যদি শাও ওষুধগুলো পাল্টে না দিত তাহলে সে হয়তো ওই দিনই মৃত্যুবরণ করত। এসব বুঝতে পেরে সে কিছুতেই নিজের কান্না আটকে রাখতে পারে না। শাও শুধু তার জীবন বাঁচায়নি, তাকে নতুন করেও বাঁচতে শিখিয়েছে। এরপর সে ফুল নিয়ে চলে আসে শাওয়ের সমাধিস্থলে। শাও তার সেই ডায়েরির শেষ পৃষ্ঠায় লিখেছিল, আঙ্কেল, তোমাকে অনেক দিন বেঁচে থাকতে হবে। একদিন তারা যখন পাহাড়ের সন্ধ্যা উপভোগ করছিল তখন শাও তাকে বলে, আঙ্কেল, আমি তোমাকে নতুন একটা নামে ডাকতে চাই। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও কখনো ডাকা হয়নি। সেই নামটা হচ্ছে বাবা।